আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ২ পাউন্ড ওজনের দোতলা কেকের রেসিপি প্লাস ডেকোরেশন, ফন্ডেন্টের কাজ, সাথে এই কেকটার দাম কত রেখেছিলাম সবকিছু আজকের এই ভিডিওতে শেয়ার করেছি। যারা কেক বিজনেসে একেবারেই নতুন, এই ধরনের কেকগুলো কত ইঞ্চি মোল্ডে বানাতে হবে, কত দাম রাখতে হবে, কাস্টমাইজ চার্জ কত রাখতে হবে, এসব বিষয়ে ধারণা নেই। আশা করছি তাদের জন্য ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে ইনশাআল্লাহ। আজকের এই দোতলা কেকটি আমি 2 পাউন্ডের ভেতরে করব। তো 2 পাউন্ড কেক বেস তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তবে ডিমের সাইজটা একটু ছোট ছিল যার জন্য ময়দা উঠিয়ে নেব। যদি বড় সাইজের ডিম হয় তাহলে উঠিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি সরিয়ে নিচ্ছি এবং এই 2 টেবিল চামচ আমি ফিল আপ করব কর্নফ্লাওয়ার দিয়ে। ডিমের সাইজ বড় হলে আমি সচরাচর ময়দা উঠাই না, কর্নফ্লাওয়ার এক্সট্রা অ্যাড করি। তবে আজকে যেহেতু ডিমের সাইজ একটু ছোট সাইজের, সেজন্য আমি ময়দা উঠিয়ে নিয়ে সেই ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তো আশা করছি এই অংশটা বুঝতে পেরেছেন। এখন 1 চা চামচ পরিমাণ দিয়ে নিব বেকিং পাউডার। এখন এই 3টা শুকনো উপকরণ আমাদেরকে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢেকে রেখে দিতে হবে এক সাইডে। শুকনো উপকরণ চেলে নেওয়ার পর অবশ্যই ঢেকে রাখবেন। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। তো একপাশে রেখে দিচ্ছি। এখন এখানে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাদা অংশটা থেকে কুসুমটা খুব সাবধানে আলাদা করে নিতে হবে। আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে ডিমের সাদা অংশে যেন একটুও কুসুম না পড়ে। তো ডিমের সাদা অংশটাকে বিট করব একটু ফেনা হয়ে আসা পর্যন্ত। তো 10 সেকেন্ড বিট করার পর আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ। এখানে 1/3 কাপ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে 2 বার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যায়। তো আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন 1 কাপ পরিমাণ দিতে পারেন, তবে আমরা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কম বেশি করে থাকি। তো 2/3 কাপ চিনিটা দিয়ে এখন বিট করব যতক্ষণ না সাদা অংশটা একদম পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। এই পর্যায়ে বিটার স্পিডটা বাড়ানো যাবে না, একে রেখেই বিট করতে হবে। তবে যাদের বিটারের স্পিড একেবারেই খুব আস্তে ঘোরে তারা চাইলে 2 বা 3-এ দিয়ে বিট করতে পারেন। তবে আপনাদের বিটারের স্পিড অনুযায়ী আপনারা বুঝে শুনে বিট করে নেবেন। অতিরিক্ত স্পিডে বিট করা যাবে না, এতে করে অতিরিক্ত এয়ার বাবলস হয় যার ফলে কেকটা পরবর্তীতে পারফেক্ট হয় না। তো আমার এখানে বিট করে নেওয়া হয়ে গেছে, একটা দাগ টেনে নিয়েছি, স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে। এই পর্যায়ে ডিমের কুসুম অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। কুসুম এবং এসেন্স দিয়ে খুব বেশি সময় ধরে বিট করা যাবে না, 5 থেকে 10 সেকেন্ড মতো বিট করে নিয়ে আমাদেরকে অফ করে দিতে হবে। ওভার বিট কখনোই করা যাবে না। আমার এখানে ডিমের ফোমটা হয়ে গেছে, এখন আমি ওভেনটাকে প্রিহিট করতে দিব। মানে শুকনো উপকরণ মেশাতে মেশাতে যেটুকু সময় লাগে ওই টাইমটা ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে। 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে আমি 10 মিনিট টাইম সেট করে দিলাম। ওভেনের তারতম্য ভেদে টেম্পারেচার কম বেশি লাগতে পারে, তবে আমার ওভেনে একটু সময় এবং টেম্পারেচার দুটোই বেশি লাগে। সেম ওভেনে অনেকের দেখা যায় 145-150-এ দিলেই কিন্তু কেক হয়ে যায়। তবে আপনারা ওভেনের তারতম্য ভেদে এটা ঠিক করে নেবেন। ওভেনটা ওইদিকে প্রিহিট হতে থাক, এখানে আমি শুকনো উপকরণটা মিশিয়ে নেব। তো শুকনো উপকরণটা মেশানোর ক্ষেত্রে আলাদা করে বলার কিছুই নেই, খুবই সাবধানে আলতো হাতে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমের যে ফোমটা তৈরি করা হয়েছে সেটা একটুও বসে না যায়। ডিমের ফোম যদি কোনোভাবে বসে যায় তাহলে কেকটা কখনোই ফুলবে না। আজকে আমি 2 ধাপে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি। তো এক ধাপে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপে যে শুকনো উপকরণটুকু ছিল সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন খুবই সাবধানে আলতো হাতে মিশিয়ে নেব। শেষ পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ আছে কিনা। যদি শুকনো উপকরণ থাকে সেটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এখানে ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট, এখন আমি মোল্ডে ঢেলে নিব। 2 পাউন্ড এই দোতলা কেক বানানোর জন্য আমি নিচের টেয়ারের জন্য নিয়েছি 7 ইঞ্চি মোল্ড আর উপরেরটা নিয়েছি 5 ইঞ্চি মোল্ড। মানে নিচেরটার থেকে উপরেরটা 2 ইঞ্চি ছোট নিয়েছি। তো নিচের যে 7 ইঞ্চি মোল্ড এখানে পরিমাণ মতো ব্যাটার ঢেলে দিলাম, আমি মেপে দিলাম না, চোখের আন্দাজে। আর বাকি যেটুকু ছিল সেটা উপরেরটাতে দিয়ে নিচ্ছি, মানে 5 ইঞ্চি মোল্ডে। তো সাইড দিয়ে একটু কাগজ উঁচু করে দিয়েছি, কেননা মোল্ডের প্রায় সমপরিমাণ আমি ব্যাটার ঢেলেছি, এই জন্যই আমি কাগজটা উঁচু করে দিয়েছি যাতে করে কেকটা ফুলে উপচে না যায়, কারণ উপরের যে টেয়ারটা ওইটা একটু নিচেরটার থেকে উঁচু হবে। তো আমার এখানে ওভেনটাও গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি মোল্ডগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চুলাতেও কিন্তু বেক করতে পারবেন, চুলায় তৈরির অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু ভিডিও লিস্টটা চেক করবেন। তো আমি এখানে টাইমটা 35 মিনিট মতো সেট করে দিলাম আর 170 ডিগ্রি তাপমাত্রায় রাখলাম। তো কেকটা হতে থাক ওইদিকে এখন আমি ফন্ডেন্টের কাজ করে নেব। তো
আজকের এই কেকটা ডেকোরেশন করতে আমার যে অনেক বেশি ফন্ডেন্ট লাগবে এমন না, মোটামুটি 35 গ্রাম মতো ফন্ডেন্ট এখানে আমি নিয়েছি। তো ফন্ডেন্ট হ্যান্ডেল করার জন্য আমাদের দুটো জিনিস দরকার, এক হলো কর্নফ্লাওয়ার, দুই হলো সিএমসি পাউডার। সিএমসি পাউডারটা অবশ্যই দিতে হবে, এতে করে ফন্ডেন্টটা আপনারা অনায়াসে ফ্রিজে রেখে দিতে পারবেন, নরম হয়ে যাবে না। সিএমসি পাউডার ফন্ডেন্টটাকে শক্ত হতে সাহায্য করে। তো সিএমসি পাউডার এবং কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গেলে আমি ফন্ডেন্টটাকে বেলে নিলাম। এখন আমার প্রয়োজন অনুযায়ী যে কয়টা হার্ট কেটে নিতে হবে আমি তা হার্ট শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো 3 কালারের হবে, একটা হোয়াইট কালার, একটা রেড কালার, একটা পিঙ্ক কালার। তো প্রথমে হোয়াইট কালারের হার্টগুলো আমি কেটে নিলাম, এরপরে আমি পিঙ্ক কালারের হার্টটা কেটে নিব। তার জন্য এখান থেকে অল্প পরিমাণে ফন্ডেন্ট আলাদা করে নিচ্ছি। তো এই অল্প পরিমাণ ফন্ডেন্টের মধ্যেই আমি পিঙ্ক কালারটা মিশিয়ে নিচ্ছি, খুবই সামান্য হাতের সাহায্যে একটু পিঙ্ক কালার 2 ধাপে মিশিয়ে নিচ্ছি, একদম লাইট পিঙ্ক হবে। তো এখন এইটাও সেমভাবে আমরা বেলে নিব, তারপরে কেটে নিব। আর বেলাবেলির ক্ষেত্রে অবশ্যই কর্নফ্লাওয়ারটা আমাদেরকে ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ারের কোনো পরিমাপ নেই, তবে সিএমসি পাউডারের পরিমাপ আছে। কর্নফ্লাওয়ার যতটুকু লাগে হ্যান্ডেল করতে ব্যবহার করবেন, তবে সিএমসি পাউডার খুবই সামান্য পরিমাণে দিতে হয়, অতিরিক্ত দেওয়া যাবে না, এতে করে ফন্ডেন্ট শক্ত হয়ে যায়, সেটা দিয়ে কাজ করা যায় না। তো এখানে 35 গ্রামে মোটামুটি হাফ চা চামচের থেকেও কম আমি সিএমসি পাউডার ব্যবহার করেছি। আর বেকিংয়ের প্রতিটা জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন ফ্রোজেন আইটেম ব্যতীত, মানে ক্রিম বা ফ্রোজেন যেসব আইটেম থাকে পাঠালে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে সেগুলো ব্যতীত আমাদের কাছে সবই পাবেন। ফন্ডেন্ট, সিএমসি পাউডার, কর্নফ্লাওয়ার, এই ধরনের কাটার সব কিছুই আছে, ফুড কালার সব কিছুই পেয়ে যাবেন। আপনারা বেকিংয়ের প্রোডাক্ট নিতে চাইলে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক করবেন, আমাদের পেজের নামটাও আমাদের চ্যানেলের নামেই দেওয়া আছে। তো আমি কথা বলতে বলতেই বাকি যে ফন্ডেন্টটুকু ছিল সেটাতে রেড কালার মিশিয়ে নিয়েছি। এখন এই ফন্ডেন্টটাও বেলে নিব, তারপরে এখান থেকে প্রয়োজন অনুযায়ী আমরা হার্টগুলো কেটে নিব। তো হার্টগুলো কাটতে কাটতে আমি এই কেকের দাম সম্পর্কে বলে দেই। এই কেকটা বেসিক্যালি 2 পাউন্ডের ভেতরে ছিল, ভ্যানিলা স্পঞ্জ কেক। তো ভ্যানিলা কেক আমি 600 টাকা পাউন্ড হিসেবে সেল করি, তবে টেয়ার কেকে এক্সট্রা 100 টাকা অ্যাড করা হয়, কেননা টেয়ার কেকের বক্সের দামটা ধরা হয়। বক্সের দাম তুলনামূলক নর্মাল কেকের বক্সের থেকে বেশি হয়, টেয়ার কেকের ঝামেলা বেশি, মানে পরিশ্রমটা বেশি হয়, সেজন্য 100 টাকা এক্সট্রা এটা ধরা হয়। তো 1300 টাকা হলো কেকের দাম। কাস্টমাইজ চার্জ ছিল খুব বেশি না, 150 টাকা নিয়েছিলাম কাস্টমাইজ চার্জ, সাথে একটা টপার অ্যাড হয়েছিল, ওইটার 50, মানে 200 প্লাস ওইদিকে টেয়ার কেকের জন্য 100, 300 টাকা এক্সট্রা অ্যাড হয়েছিল এই কেকটার জন্য। অর্থাৎ মেন কেকটার দাম ছিল 1200 টাকা আর এক্সট্রা 300 টাকা যোগ হয়ে এই কেকটার দাম ছিল 1500 টাকা। তো দেখুন এখানে আমার কেকগুলোও হয়ে গেছে। আমি কেকগুলো ওভেন থেকে বের করে ঢেকে ঠান্ডা করে নিয়ে তারপর ডেকোরেশন করছি। আর কেক সম্পর্কে আরও কথা বলবো ডেকোরেশন করতে করতে। তো ফিরে আসলাম মোটামুটি আধা ঘন্টা পর। এরই মাঝে আমি ক্রিমটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি, আর আমি ডেকোরেশনই করছি ফ্রিজের সামনে দাঁড়িয়ে, মানে টেবিলটা এমনভাবে সেট করেছি ফ্রিজ আর ওভেনের সামনে, এতে করে হাতের নাগালে আমার ক্রিমটা আছে, অর্থাৎ ফ্রিজ থেকে বের করতে পারবো, প্রয়োজন অনুযায়ী আবার ফ্রিজে রাখতে পারবো। এই জন্যই ফ্রিজের সামনে দাঁড়িয়ে কেকের কাজ করছি। তো কেকটাকে আমি ডিমোল্ড করে নিলাম। এখন কেকটাকে 4টা ভাগে ভাগ করব, মানে ওপরের ছোট কেকটাকে 2টা ভাগে এবং নিচেরটাকে 2টা ভাগে, চাইলে 3টা 4টাও করা যাবে। এতে করে কিন্তু কেকের ওজন অনেক বেড়ে যায়। তো যেটা স্ট্যান্ডার্ড মাপ সেটাই বানিয়ে নিচ্ছি, মানে 2টা ভাগ করে নিচ্ছি। এরপরে আমি এখানে 10 ইঞ্চি একটা বোর্ড ব্যবহার করছি ডেকোরেশনের জন্য। 7 ইঞ্চি মোল্ডে যে কেকটা বেক করেছিলাম সেইটা এই বোর্ডে সেট করে নিচ্ছি। তো প্রথমে একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা আমার বেশি করে বানানো ছিল, তো সেখান থেকে ঠিক যতটুকু দরকার আমি সুগার সিরাপ দিয়ে এরপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই বোর্ডেই কিন্তু ফাইনাল কেকটা ডেকোরেশন করা হবে, সেজন্য বোর্ডে আমি আগে থেকে ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে কেকটাকে ফ্রস্টিং করছি। আর ছোট কেকটা আমি অন্য একটা বোর্ডে ফিনিশিং দিয়ে নিব। তো এই কেকটা ক্রাম কোট করে একটু ফ্রিজে রেখে দিব, এরপরে এর উপরে ফাইনাল ক্রিমটা দিব। তো এটা ক্রাম কোট করে নেওয়া হয়ে গেলে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন ছোট যে কেকটা আছে এটা এখন আমি ফ্রস্টিং করে নিব। ছোট এই কেকটা ফ্রস্টিং করার জন্য বোর্ডে কিন্তু এক্সট্রা করে কোনো ক্রিম লাগাইনি, কেননা এই কেকটা বোর্ড থেকে আমি আলাদা করে বড় কেকটার উপর বসাবো, সেজন্য বোর্ডে ক্রিম লাগানো যাবে না। এখানে বোর্ডে ক্রিম লাগালে অনেক সময় হয় কি ফ্রিজে রাখার পর সেটা আটসাট হয়ে থাকে, তুলতে অসুবিধে হয়, সেজন্য বোর্ডে ক্রিম লাগানোর প্রয়োজন নেই, জাস্ট এমনি থেকেই ফ্রস্টিং করে নিতে হবে। তো সেমভাবে এটাতেও সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোট করে নিতে হবে। এরপরে ফাইনাল ক্রিমটা আমি দিয়ে নিব। নিচের যে
টেয়ারটা ওইটা হবে পিঙ্ক কালারের ভেতরে, ওপরের টেয়ারটা হবে হোয়াইট কালারের ভেতরে। তো এই কেকটাকেও ক্রাম কোট করে নেওয়া হয়ে গেছে। ফাইনাল যে ক্রিমটা আছে সেটা পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে নিচ্ছি, এতে করে ফিনিশিংটা দিতে সময় কম লাগবে এবং ফিনিশিংটাও খুব সহজেই সুন্দর মতো দিয়ে নেওয়া যাবে। ব্রেড নাইফের সমান অংশটা দিয়ে কেকটাকে আমি ফিনিশিং করে নিচ্ছি। আর দুটো কেকের নিচে একটু রেড কালারের শেড হবে, সেজন্য আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেলে কাঠির সাহায্যে অল্প অল্প করে রেড কালার কেকের নিচে দিয়ে নিব। আলাদা করে রেড কালার মিশিয়েও কিন্তু দিয়ে নেওয়া যাবে, তবে সেটা আমার কাছে বেশি প্যারাদায়ক মনে হয়, তাই আমি অল্প অল্প করে ক্রিম কাঠির সাহায্যে নিচে দিয়ে নিলাম। এরপর আলতো হাতে ব্রেড নাইফের সমান অংশটা দিয়ে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আসলে ফিনিশিংটা যে যেভাবে ইচ্ছা দিয়ে নিতে পারেন, তবে ক্রাম কোট করে তারপরে ফাইনাল ক্রিম দিবেন, এতে করে ফিনিশিং দিতে সহজ হয়। আর বিশেষ করে পাইপিং ব্যাগে করে ক্রিম দিলে ফিনিশিং দিয়ে নেওয়াটা বেশি সহজ মনে হয় আমার কাছে। তো এই কেকটা আমার ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেছে, ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজ থেকে ক্রিমের বাটিটা বের করে নিলাম। এই পর্যন্ত কিন্তু আমার ফ্রিজেই ছিল ক্রিমের বাটি। তো ক্রিমের বাটি বের করে নিয়ে এর ভেতরে আমি পিঙ্ক কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ক্রিমে কালার মেশানোর সময় জোরে জোরে কিন্তু মেশানো যাবে না, আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু ভিডিও করছি একটু ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি, তাই হয়তো মনে হচ্ছে অনেক জোরে জোরে মেশাচ্ছি। তো এখান থেকে আমার ঠিক যতটুকু ফিনিশিং দিয়ে নেওয়ার জন্য দরকার সেটা নিব, আর বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছি ডেকোরেশন করার জন্য, মানে গোলাপ ফুল তৈরি করব সেজন্য। তো এখন আর পাইপিং ব্যাগে ক্রিম ভরলাম না, সরাসরি কেকের ওপরে ক্রিম দিয়ে এই কেকটাকে এখন কাভার করে নিচ্ছি। আর আমি কিন্তু সব সময় আপনাদের সাথে বিশদ আকারে ভিডিওগুলো শেয়ার করি, যাতে করে আপনারা যারা নতুন আছেন তারা শিখতে পারেন। আর আজকের ভিডিওটি আশা করছি প্রথম থেকে শেষ অবধি দেখলে অনেক কিছুই শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই কেকটাকেও ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেছে। সেমভাবে নিচে আমি কাঠির সাহায্যে রেড কালার দিয়ে নিচ্ছি, এরপরে আলতো হাতে ফিনিশিংটা দিয়ে নিব। তো আমার এখানে ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেছে, আর ক্রিমটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর স্টিফ ছিল, তাই আর আলাদা করে আর ফ্রিজে রাখলাম না এই কেকটাকে। ছোট যে কেকটা রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে আনলাম। এখন এই বোর্ডটা থেকে কেকটা আলগা করে নিয়ে বড় কেকের উপরে বসিয়ে দিব। আর একটা স্ট্র দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা সুন্দর মতো মানে ব্যালেন্স হয়ে থাকবে, ডেলিভারি করার সময় হেলে যাওয়ার বা পড়ে যাওয়ার ভয় থাকবে না, সুন্দর মতো দুইটা একসঙ্গে লেগে থাকবে আটসাট হয়ে। তো এই পর্যায়ে খুব সাবধানে একটার উপর আরেকটা কেক বসাতে হবে, খুব বেশি জোরে প্রেশার ক্রিয়েট করা যাবে না। স্ট্রটার বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, এরপরে কেকের ভেতরে ভালোভাবে সেট করে নিলাম স্ট্র। এখন গোলাপ তৈরি করে নিব। গোলাপ তৈরি করার জন্য এখানে আমি 123 নাম্বার নজেলটা ব্যবহার করছি। তো সাদা রঙের যে ক্রিমটা ছিল সেইটা নজেলের যে চিকন সাইডটা আছে সেই বরাবর পাইপিং ব্যাগে লম্বা করে টেনে নিলাম, কেননা 2 শেডের গোলাপ তৈরি হবে। তো এভাবেই তৈরি করার জন্য প্রথমে যে চিকন সাইডটা আছে, তো পাপড়ির উপরের অংশটা সেটাতে সাদা অংশ থাকবে আর নিচে থাকবে গোলাপি অংশ, তাই চিকন অংশটাতে সাদা ক্রিমটা পাইপ করে নিয়েছি আর বাড়তি অংশটাতে গোলাপি ক্রিমটা দিয়ে নিয়েছি। এরপরে গোলাপগুলো তৈরি করে নিচ্ছি। গোলাপ তৈরি করার সময় যে কোনো রোজ নজেল হোক না কেন, নজেলের মোটা সাইডটা থাকবে নিচের দিকে আর চিকন সাইডটা থাকবে উপরের দিকে। এভাবে আমাদেরকে একটা একটা করে পাপড়ি তৈরি করে গোলাপ ফুলটা তৈরি করে নিতে হবে। তো আমি দুইটা ছোট গোলাপ তৈরি করব, একটা বড় গোলাপ তৈরি করব। তো এখানে একটা গোলাপ তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি রেখে দিচ্ছি, এরপরে বাকি দুটো গোলাপ তৈরি করে নিব। 3টা গোলাপ একসঙ্গে তৈরি করা হয়ে গেলে তারপরে আমি কেকের ওপর বসিয়ে দিব। আর যেহেতু কালার মেশানোর পরপরই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই ক্রিমটা দিয়ে খুব সুন্দরভাবে ফুলগুলো তৈরি করা যাচ্ছে। তো গরমের সময় আপনারাও ক্রিম তৈরি করে যেটুকু কালার মেশানোর দরকার মিশিয়ে ফ্রিজে রেখে দিবেন, এতে করে খুব একটা ঝামেলা পোহাতে হয় না, ক্রিমটা সুন্দর স্টেবল থাকে। আর ফ্রিজে রাখার সময় অবশ্যই ঢেকে রাখতে হবে, খোলা অবস্থায় রাখা যাবে না। তো কথা বলতে বলতে আমি 2টা ফুল তৈরি করে নিয়েছি, লাস্টে আরেকটা ফুল আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই পর্যায়ে আমি বড় গোলাপ তৈরি করছি। প্রথমে পাপড়িগুলো একটু চাপা চাপা করে দিয়ে নিলাম, এরপরে ছড়ানো পাপড়ি যেরকমটা হয় সেভাবে দিয়ে নিচ্ছি। এই তো আমার 3টা গোলাপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন একটা একটা করে কেকের উপরে বসিয়ে দিব।
গোলাপটা আমি সবসময় কাঁটা চামচের মাধ্যমেই বসাই, এতে করে আমার সহজ মনে হয়। তবে অনেকেই কেচির সাহায্যেও কিন্তু বসায়। আপনাদের যার কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা সেভাবেই কিন্তু গোলাপটা বসিয়ে নিতে পারবেন। তো আমার এখানে 3টা গোলাপ বসানো হয়ে গেছে। এখন যে ফন্ডেন্টের হার্টগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটা প্রশ্ন আসতে পারে, যারা নতুন তারা বলতে পারেন যে আপু ফন্ডেন্টের হার্টগুলো এতক্ষণ কোথায় ছিল? বাহিরেই ছিল, বাহিরেই রেখেছি। এখন ডেকোরেশন করার পর ফ্রিজে রেখে দিব কেকটা সহকারে, গলে যাবে না। ফ্রিজে রাখার পর যেহেতু সিএমসি পাউডার দেওয়া আছে, তাই ফন্ডেন্টের এই হার্টগুলো একেবারে শক্ত হয়ে যাবে, গলে যাবে না, বা ডেলিভারি টাইমেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এখানে রেফারেন্স পিকচার যেরকমটা ছিল সেটা দেখে দেখেই বানাচ্ছিলাম। তো যেগুলো সিঙ্গেল হার্ট প্রথমে বসালাম সেগুলো কিন্তু ক্রিমের উপরে এমনি থেকে বসিয়ে দিয়েছি, আর যেগুলো ফন্ডেন্টের টপারের উপর আরেকটা ফন্ডেন্ট বসছে, মানে ফন্ডেন্টের উপর ফন্ডেন্ট বসছে, সেটাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি। কেননা ফন্ডেন্ট জোড়া লাগানোর ক্ষেত্রে পানিটা ব্যবহার করতে হবে। অনেকে এডিবল গ্লু ব্যবহার করে, তবে পানিটা এডিবল গ্লুর মতো কাজ করে, সেজন্য পানি দিয়ে আমাদেরকে ফন্ডেন্টের সঙ্গে জোড়া লাগাতে হবে। তো দেখতেই পাচ্ছেন তুলির সাহায্যে খুব হালকা হাতে আমি কিন্তু পানিটা লাগিয়ে নিচ্ছি, মানে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প করে পানি দিয়ে টপারগুলো বসিয়ে দিচ্ছি একটার উপর আরেকটা, এতে করে সুন্দর মতো সেট হয়ে থাকবে, একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে। এখন ওপর দিয়ে কিছু হোয়াইট কালারের সুগার বল দিয়ে নিব আর একটা টপার অ্যাড করে দিব, তাহলে আজকের আমার কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে। এরপর ফ্রিজে রেখে দিব মিনিমাম 5 থেকে 6 ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে কেকটাকে ডেলিভারি করেছি আমি। আর ডেলিভারি করেছি 10 বাই 10 ইঞ্চি হাইট বক্সে। তো সেটা আর ভিডিও নেওয়া হয়নি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।